স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছি আমি আকাশ হাসান। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিয়ে আলাদা তহবিল গঠনের চিন্তা করছে সরকার, যেখানে প্রবাসীদের জন্য থাকবে সহজ ও লাভজনক বিনিয়োগের সুযোগ। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জানান, সারা জীবন কষ্ট করে যাতে শেষ জীবনে লাভজনক বিনিয়োগের সুফল পেতে পারেন প্রবাসীরা, সেই চেষ্টা করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্স লাভজনক খাতে বিনিয়োগ হলে গতি বাড়বে অর্থনীতির। সুলতান আহমেদের রিপোর্ট। করোনা মহামারী এক প্রকার স্থবির করে দিয়েছে বিশ্বের বড় বড় দেশের অর্থনীতি। মাঝখানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দ্বিতীয় ধাক্কা আবারও উদ্বেগে ফেলেছে অর্থনীতিকে। তবে এসব উদ্বেগের ছাপ পড়েনি বাংলাদেশের খেটে খাওয়া প্রবাসীদের কর্ম উদ্যমে। তাই করোনার মধ্যেও তাদের পাঠানো রেমিটেন্স জন্ম দিচ্ছে নতুন নতুন রেকর্ডের। প্রায় 1 কোটি প্রবাসীর শ্রমে ঘামে পাঠানো রেমিটেন্সে ফুরফুরে এখন দেশের অর্থনীতিও। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব বলছে, নভেম্বর মাসে প্রবাসীরা মোট রেমিটেন্স পাঠিয়েছে $208 কোটি। সব মিলে চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে রেমিটেন্স এসেছে $1,090,44,000। গত বছর থেকে প্রবৃদ্ধি 41%। একদিকে বাড়তি রেমিটেন্স, অন্যদিকে আমদানি কম থাকায় রিজার্ভ ছাড়িয়েছে $42 বিলিয়ন ঘর। যারা টাকা পাঠাচ্ছেন তাদেরকে 2% করে প্রণোদনা দিচ্ছেন। কোন ব্যাংক এর সাথে আরো 1% যোগ করে 3% প্রণোদনা দিচ্ছেন, এবং এই প্রণোদনা দেবার কারণে আর হুন্ডিতে টাকা না পাঠিয়ে টাকা সবাই আনুষ্ঠানিক পর্যায়ে পাঠাচ্ছে। সেই জন্য একটা বিরাট উল্লম্ফন ঘটেছে। তবে এত পরিমাণ অর্থ পাঠানোর পরও বেশিরভাগ ব্যবহার হচ্ছে ব্যক্তিগত খরচে। হিসেবে উঠে এসেছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রায় 68% খরচ হয় গৃহস্থালির কাজে। কর্মক্ষম মানুষটির দেশের বাইরে থাকায় বিনিয়োগ হচ্ছে না এই অর্থ। তাই সরকারের চিন্তা আলাদা তহবিল করে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ দেয়া। নরওয়ে, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্যের কয়েকটি তেল সমৃদ্ধ দেশ, তাদের অর্জিত বিশাল যে মুদ্রা, তারা বিদেশি মুদ্রা তারা আয় করে, সেটাকে তারা একটা আলাদা ফান্ডে জমা রাখে। সেখান থেকে তারা, আমরা যেমন এখন বিশ্বব্যাংক থেকে ঋণ আনছি, এশীয় উন্নয়ন ব্যাংক থেকে ঋণ আনছি, আমরা নিজেরাই এই ওয়েলথ ফান্ড থেকে আমরা নিজেরাই ঋণ গ্রহণ করতে পারবো। একটা সভরেন ওয়েলথ ফান্ড তৈরি করার জন্য সরকার চিন্তা ভাবনা করছেন। পাশাপাশি করোনার সময়ে যারা দেশে চলে এসেছেন তাদের জন্য দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসে আক্রমণে ফের লন্ডভন্ড বিশ্বের আকাশপথ, যার প্রভাব পড়ছে বিমানবন্দরে। তবে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন রূপের প্রাদুর্ভাব দেখা দেয় বিশ্বের বেশ কিছু দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল সাময়িক বন্ধ রাখলেও এখনই বন্ধ হচ্ছে না বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ। অবশ্য পরিস্থিতি বিবেচনায় ব্রিটেন ফেরত যাত্রীদের 7 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে বন্ধ হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সীমানা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বব্যাপী আবারও চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস, যার প্রকোপ দেখা যাচ্ছে যুক্তরাজ্যে। করোনার নতুন রূপের কারণে দেশটির সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে অর্ধশত দেশ। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বিমান চলাচল এখনই বন্ধ হচ্ছে না বলে জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। মেডিকেল এক্সাম করে মনে হয়, অথবা তাকে দেখে মনে হয় অসুখ, তারপরে তাকে আলাদাভাবে চেক করা হবে। তাকে যদি সন্দেহ হয়, আমরা তাদেরকে আবারও এখানে পিসিআর টেস্ট করাবো। এখন পিসিআর টেস্ট ছাড়া কাউকেই আমরা অ্যালাউ করছি না বাংলাদেশে আগমনটা। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের লবি উদ্বোধনে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। আমাদের সহ আমাদের অন্যান্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, সবাই কিন্তু এই ব্যাপারে পর্যবেক্ষণ করছেন। আমরা যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। একই দিন আশকোনা হাজি ক্যাম্পের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। যারা ইউকে থেকে আসবে তাদের 7 দিন রাখবো আমরা, তাদেরকে 3 দিনের জায়গায় 7 দিন রেখে টেস্ট করে তারপরে তাদেরকে আবার সেলফ কোয়ারেন্টাইনে যাওয়ার আমরা ব্যবস্থা নিব, পরামর্শ আমরা দিব। এবং তবে যারা কোভিড-19 সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে আসবেন তাদের 7 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের পর এবার দ্বিতীয় দেশ হিসেবে মডার্নার করোনা ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমোদন দিল কানাডা। চলতি বছরের শেষেই দেশটি 1,68,000 ডোজ টিকা হাতে পাবে বলে বুধবার নিশ্চিত করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এছাড়া আগামী জানুয়ারির মধ্যে ফাইজার ও মডার্না দুই ভ্যাকসিনেরই 12 লাখ ডোজ পাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে মেক্সিকোতে একই দিনই পৌঁছে গেছে ফাইজার ভ্যাকসিনের প্রথম চালান। আজ থেকে স্বাস্থ্যকর্মীদের শরীরে টিকা প্রয়োগ শুরু করবে দেশটি। আর আগামী শনিবার থেকে প্রতি সপ্তাহে ফাইজার বায়োনটেকের 3.5 লাখ ডোজ ভ্যাকসিন হাতে পাবে স্পেন। অন্যদিকে নিজেদের দেশে উৎপাদিত চীনের সিনোভ্যাকের করোনা ভ্যাকসিনটি 50% বেশি কার্যকর হয়েছে বলে দাবি করছে ব্রাজিল। টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে আদালতে মামলা করেছেন মোহাম্মদ ইশাক নামে এক যুবক। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী 14 জানুয়ারি বিবাদী আব্দুর রহমান বদিকে সশরীরে হাজির হয়ে জবানবন্দি দেওয়ার আদেশ দিয়েছেন। ডিএনএ পরীক্ষা করলে পিতৃত্বের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে বলে দাবি বদি ও তার আইনজীবীর। আয়ুব ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 13 ডিসেম্বর আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফ জজ আদালতে মামলা করেন কায়ুখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসাক। মামলায় বাদী উল্লেখ করেছেন আব্দুর রহমান বদি ও সুফিয়া খাতুন দম্পতির সন্তান তিনি। 1992 সালের 5 এপ্রিল ইসলামী শরীয়ত মোতাবেক তার বাবা মায়ের বিয়ে হয়। বিয়ে পড়ান হোটেল নিরিবিলির তৎকালীন মৌলভী আব্দুস সালাম। বিয়ের কাবিন নামা রেজিস্ট্রি করার প্রতিশ্রুতি দিয়েও পরবর্তীতে তা পূরণ করেননি বদি। মামলায় এই বিয়ের দুজন সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে। এরপর দুই পরিবারের সম্মতিতেই সংসার শুরু করেন বদি ও সুফিয়া দম্পতি। সুফিয়ার সন্তান সম্ভব হলে বদি গর্ভের সন্তান নষ্ট করতে চাপ দেন, এতে রাজি হননি সুফিয়া। পরবর্তীতে সুকৌশলে তৎকালীন ইউপি চেয়ারম্যানের কর্মচারী মোহাম্মদ ইসলামের সঙ্গে সুফিয়ার বিয়ে দেয়া হয়। বিয়ের 5 মাস পর 1994 সালের 4 এপ্রিল জন্ম নেন ইসাক। এমপি সাহেব আমারে হুজুর আনিয়ে ডাকি, তারপরে বিয়া হয়ে যায়। সমস্যা গাত বাচ্চা বিয়া দিয়ে না, তারপরে আর গতম বাইর করে দিই। ইসাক জানান প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিতার প্রয়োজনীয়তা তৈরি হওয়ায় তিনি বারবার বুদ্ধি শরণাপন্ন হয়েও কাজ হয়নি, তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। অর্থ সম্পদ বলেন ওনার কোনো কিছুর দরকার নেই, জাস্ট যে আমার একটা চাওয়া যে উনি আমার বাবা, এই পরিচয়টা উনি আমাকে দিবেন। ইসাকের দায়ের করা মামলা আমলে নিয়ে আব্দুর রহমান বদির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী 14 জানুয়ারির দিন ধার্য করা হয়েছে। ডিএনএ টেস্টের পর এই সিদ্ধান্ত হবে এটা কি পুরুষে জন্ম লাভ করেছে নাকি মিথ্যাভাবে মামলাটা করেছে। মা সুফিয়া খাতুনের দ্বিতীয় পরিবারে বেড়ে ওঠেন আব্দুর রহমান বদির পুত্র দাবিদার মোহাম্মদ ইসাক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাতারবাড়ি প্রকল্প বাস্তবায়িত হলে সেটি হবে অত্র অঞ্চলের দ্বিতীয় সিঙ্গাপুর। এই বন্দর চালু হলে আসিয়ান অঞ্চলের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের মাত্রা অন্য উচ্চতায় পৌঁছবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোভান আনভিরের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাপানের রাষ্ট্রদূত। এ সময় 2021 সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকের প্রস্তুতি নিয়েও কথা বলেন জাপানের রাষ্ট্রদূত। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরের বাসভবনে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। সৌজন্য সাক্ষাতে উঠে আসে দুই দেশের পারস্পরিক ও অর্থনৈতিক সহযোগিতার নানান দিক। উই বিলিভ ইন বাংলাদেশ এমন ভাবনাকে সামনে রেখে দেশের অগ্রযাত্রার কথা তুলে ধরেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। এ সময় জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি আসিয়ান অঞ্চলের সঙ্গে দক্ষিণ এশিয়ার যোগাযোগে ভিন্ন মাত্রা যোগ করবে। নিঃসন্দেহে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পটি শুধু বাংলাদেশের অর্থনীতি নয়, এই অঞ্চলের সঙ্গে আসিয়ান অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগে ভিন্ন মাত্রা যোগ করবে। আমার বিশ্বাস মাতারবাড়ি হতে যাচ্ছে এই অঞ্চলের পরবর্তী সিঙ্গাপুর। বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগের আহ্বান জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। এ সময় ইতো নাওকি নারায়ণগঞ্জের 2500 ইকোনমিক জোনে জাপানি বিনিয়োগের এক ইতিহাস সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 2500 ইকোনমিক জোনে কম করে হলেও 100 জাপানি কোম্পানি বিনিয়োগ করবে বলে আমার প্রত্যাশা। আমরা মনে করি বিশ্বে ইতিমধ্যেই বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল।
2021 সালে আসন্ন অলিম্পিক গেমসের আয়োজন নিয়েও কথা বলেন জাপানি রাষ্ট্রদূত। করোনার কারণে পিছিয়ে যাওয়ায় টোকিও অলিম্পিক নিয়ে আমরা নতুন করে পরিকল্পনা করছি। জাপান অলিম্পিক আয়োজনে প্রস্তুত। বৈঠকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা শিপিং এর শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা ভ্যাকসিনের বিষয়ে বাংলাদেশকে ভারত সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। এ সময় দলীয় নেতাদের সাথে মতবিনিময়ের সময় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় তাকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বিক্রম দোরাইস্বামী মত বিনিময় করেন আওয়ামী লীগ নেতাদের সাথে। আলোচনায় উঠে আসে ভ্যাকসিন, সীমান্ত হত্যা সহ তিস্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আমাদের সম্পর্ক রক্ত সম্পর্ক। উই আর partners not just for the liberation of Bangladesh but partners for the development of Bangladesh, and we will always be partners for Bangladesh. পরে পুরো বিষয়ে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সীমান্তে সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে দুদেশের। একই সঙ্গে তিস্তা পানি বন্টন অচিরেই হতে পারে এমন সবুজ সংকেত পাওয়া গেছে বলেও ইঙ্গিত দেন তিনি। তিস্তা পানি বন্টন সমস্যা ব্যাপারেও একটা এগ্রিমেন্ট অচিরেই হবে। সীমান্তে হত্যাকাণ্ড জিরোতে নামিয়ে আনা যায় সে ব্যাপারে উদ্যোগ অব্যাহত রয়েছে। এ সময় দলের সম্পাদক মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। বিশিষ্ট শিল্পপতি ও পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 1:30 মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। এর আগে গত 11 ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তামাক ও ভোগ্যপণ্যের ব্যবসা দিয়ে শুরু করে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে দেশের শীর্ষ ব্যবসায়ীর তালিকায় উঠে আসেন তিনি। গড়ে তোলেন ম্যানুফ্যাকচার, সার্ভিস, ট্রেডিং সহ বহু শিল্প প্রতিষ্ঠান। 2001 সালে নোয়াখালী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। চট্টগ্রামে হঠাৎ ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগও। নগর জুড়ে নিয়মিত ময়লা আবর্জনা বর্জ্য অপসারণ না করার কারণে মশার উপদ্রবে অতিষ্ঠ স্থানীয়রা। মেডিকেল কলেজ হাসপাতালেও চালু করা হয়েছে ডেঙ্গু কর্নার। ফাতেমা জান্নাত মুমুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শীত মৌসুমের শুরুতেই চট্টগ্রামে বেড়েছে মশার উৎপাত। সন্ধ্যা থেকে রাত, এমনকি দিনেও নিস্তার নেই মশার কামড় থেকে। ঘরে বাইরে, অফিস আদালত প্রায় সবখানেই মশার উপদ্রব ক্রমেই বেড়েই চলেছে। মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। নগরবাসীর অভিযোগ, ঔষধ না ছিটানো এবং খাল নর্দমা পরিষ্কার না করায় দিন দিন মশার উপদ্রব বাড়ছে। হ্যাঁ করলে মশা মুখের ভিতরে ঢুকে। এখন আসলে মশার জ্বালায় তো পড়ালেখা করা অসম্ভব। যে এমন যে মশাকে কনসেন্ট্রেট করবো না পড়ালেখা কনসেন্ট্রেট করবো। যতটুকু ওষুধ ছিটানোর কথা তার চেয়েও একদমও ওষুধ ছিটাই না। এমন বাস্তবতায় বেড়েছে মশাবাহিত রোগও। গত 1 মাসে নগরীতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন 33 জন, মৃত্যু হয়েছে 4 জনের। চোখ রাঙাচ্ছে ডেঙ্গুও। গত কয়েকদিনের ব্যবধানে আক্রান্ত হয়েছেন অন্তত 14 জন। এ পর্যন্ত আমরা 14 জন রোগী পেয়েছি, আর এই বছর এ পর্যন্ত 30 জন ম্যালেরিয়া রোগী পেয়েছি আমরা, এবং ম্যালেরিয়াতে আমাদের মৃত্যু 4 জন এ পর্যন্ত। ধীরগতির জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য মশার উপদ্রব বৃদ্ধির বিষয়টি স্বীকার করে নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন সিটি প্রশাসন। জমা পানিতে কিন্তু মশার ডিম পাড়ার জন্য উপযুক্ত স্থান। আমরা আগে যে লার্ভিসাইড যেটা প্রয়োগ করতাম, কর্পোরেশন প্রয়োগ করে আসতেছিল, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে যে এই জিনিসটা খুব কার্যকর হচ্ছে না। মশার উপদ্রব থেকে রক্ষা পেতে নিজেদের বাসাবাড়ি ও ভবনের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন সিটি প্রশাসক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রংপুরের নাজমুল নামে এক প্রতিবন্ধী অটো চালককে মিথ্যা চুরির অভিযোগ এনে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল হাসান ও তার স্ত্রী সাথী বেগমের বিরুদ্ধে। এরই প্রতিবাদে বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নগরীর পার্কের মোড়ে বিক্ষুব্ধ
জনতা পুলিশের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়। আন্দোলনকারীরা জানান, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বুধবার বিকেলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা। এক পর্যায়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিক্ষুব্ধদের। আটক করা হয়েছে অভিযুক্ত পুলিশ কনস্টেবল হাসান ও তার স্ত্রীকে। বেডের মধ্যে প্লাস আর হাতুড় ছিল, কিন্তু আর নখ হচ্ছে আপনার থেতলানো ছিল। ওই হাসানের ডাকে নিয়ে যায়, রাইতে নিয়ে যা ওকে মারি ফেলেছি। আমরা প্রতিবন্ধী, আমাদের বিচার হতেই হবে। আমরা আসামি ধরেছি, মামলা হচ্ছে, এরপরে যদি উত্তেজনা হয় কেউ উস্কায় দিচ্ছে সেই জন্য হচ্ছে। এবার পৌর নির্বাচনের সংবাদ। কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। শীত উপেক্ষা করেই ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। তবে সৎ যোগ্য এলাকার উন্নয়নে কাজ করবে যে প্রার্থী, তাকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান ভোটাররা। হুমায়ুন কবির সূর্যর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 28 ডিসেম্বর। এই নির্বাচনে মেয়র পদে 5 জন, কাউন্সিলর পদে 39 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগ থেকে দলীয় নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান মোহাম্মদ কাজীউল ইসলাম। বিদ্রোহী প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাইদুল হাসান দুলাল। আর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বেবু। ভোটারদের মন জয়ে উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র প্রার্থীরা। মডেল একটি কুড়িগ্রাম পৌরসভা তৈরি করব। উন্নত সাংস্কৃতিক চর্চার জন্য আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই যুব সমাজকে নতুন করে তৈরি করব। কুড়িগ্রাম পৌরসভা থই থই করে পানিতে, এই সমস্ত পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেন ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। শিক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য যা যা করণীয় সেটা করব এবং আলোকিত পৌরসভা আমি করব। সৎ যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবে যে প্রার্থী, তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চান সাধারণ ভোটাররা। পিছিয়ে পড়া যে এলাকাগুলো আছে এই এলাকার উন্নয়ন করবে, আমরা এই ধরনের একজন মেয়র চাই। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে এবং সুষ্ঠুভাবে যেন নির্বাচন সম্পর্কিত হয়। সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণভাবে ভোটাররা যাতে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কুড়িগ্রাম পৌরসভার সকল ভোটাররা যেন আগামী 28 তারিখে সুন্দরভাবে নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারে, সেই সম্পর্কে সচেতনমূলক বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি। কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মোট ভোটার রয়েছেন 56,395 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আধুনিক প্রযুক্তিতে সবজি বীজ শুকানোর মেশিন উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সম্প্রতি যশোর কৃষি অধিদপ্তরে এই মেশিনের ব্যবহার দেখানো হয় কৃষকদের। এর মাধ্যমে প্রতিকূল আবহাওয়ায় মানসম্মত বীজ তৈরি করতে পারবে কৃষকরা। বীজ শুকানোর এই মেশিনকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। রিপন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ও বাড়ি FMPE বিভাগের পরিচালনায় বাড়ি সৌরচালিত ক্যাবিনেট ড্রায়ার মেশিন উদ্ভাবন করা হয়েছে। সঠিক তাপমাত্রা ও আর্দ্রতায় প্রক্রিয়াজাত করে মানসম্মত বীজ তৈরি করতে পারবে এই মেশিন। আবহাওয়া প্রতিকূল বৃষ্টিপাত থাকলে অথবা মেঘাচ্ছন্ন থাকলে অথবা যদি কোনো রৌদ্র না থাকে, তো আমরা এই যন্ত্রটি স্থানীয় ঘরের মধ্যে হিটারের মাধ্যমে আমরা 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেনটেন করে মানসম্মত বীজ শুকাইতে পারি। সম্প্রতি যশোর কৃষি অধিদপ্তরে এই মেশিনের ব্যবহার দেখানো হয় কৃষকদের। বীজ শুকানোর আধুনিক এই মেশিনকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। যদি আমরা মেশিনটা পাই তাহলে ধরেন আমাদের বৃষ্টি হোক রৌদ্র হোক কোনো সমস্যা নেই। ড্রায়ারটা বের করার কারণে আমরা পাওয়ার কারণে বীজটা আমরা খুব দ্রুত গতিতে শুকাতে পারি এবং ভালো মানের একটা বীজ পাই। অল্প সময়ে প্রতিকূল আবহাওয়ায় বীজ শুকানোর এই মেশিনের দাম মাত্র 50,000 টাকা, যা দ্রুত বাজারজাত করা হবে বলছেন সংশ্লিষ্টরা। সবজি বীজ শুকানো যন্ত্রটি এটা আসলে খুবই একটা ভালো যন্ত্র, আর এই যন্ত্রের সাহায্যে তারা এই সবজি বীজ খুব সংক্ষেপে এবং অল্প খরচে তারা এই সবজি বীজ শুকাতে পারবে। আমরা এই যন্ত্রটি কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি
এজন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যদি আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে পারি বীজ উৎপাদনের বিষয়টি, তাহলে তারা গুণগত মানের বীজ বাজারে দিতে পারবে। বীজ শুকানোর জন্য এই মেশিন কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুর্ভাগ্য পিছু ছাড়ছে না সাইফুদ্দিনের। ইনজুরির কারণে 3 সপ্তাহের জন্য পুনর্বাসনে থাকছেন এই অলরাউন্ডার। পুরোপুরি সুস্থ হলে খেলতে পারবেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। ঘরের মাঠে টাইগারদের ফেভারিট মানছেন তিনি। সাইফুদ্দিনের সঙ্গে ইনজুরি শব্দটা যেন পুরোপুরি জড়িয়ে। ছোট্ট ক্যারিয়ারে বারবার ইনজুরির হারা গোড়ালির চোট কাটিয়ে খেলেছেন বঙ্গবন্ধু টি-20 কাপে, কিন্তু পরীক্ষা করিয়ে জানা যায় এখনও নাকি চোট বয়ে বেড়াচ্ছেন। 3 সপ্তাহ থাকতে হবে পুনর্বাসনে। সাইফুদ্দিনের সঙ্গে ইনজুরির শব্দটা যেন পুরোপুরি জড়িয়ে। ছোট ক্যারিয়ারে বারবার ইনজুরির হানা গোড়ালির চোট কাটিয়ে খেলেছেন বঙ্গবন্ধু টি-20 কাপে, কিন্তু এখনও নাকি চোট বয়ে বেড়াচ্ছেন। এমআরআই করানোর পর সাইফুদ্দিন জানতে পারেন তার লিগামেন্টে কিছুটা জটিলতা আছে। 3 সপ্তাহ থাকতে হবে পুনর্বাসনে। লিগামেন্টে কিছু ট্রাভেল, এখন ডাক্তারি ভাষা আমি তো আসলে যাই না, গ্রেড 1 না 2, আবার কিছু আছে নিশ্চয়ই। আমি আশাবাদী এরপর আমার কিছু টেস্ট নেবে, বোলিং টেস্ট বা রানিং ফিটনেস ওভারঅল, তো সব কিছু যদি টিকে যায় তাহলে হয়তো বা ছাড়পত্র পাবো। বাংলাদেশ দলে তরুণদের মিশেলে নিজেকে আলাদা করে চিনিয়েছেন সাইফুদ্দিন। ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টে দলের নির্ভরতা। ইনজুরির কারণে যেখানে দেয়া হয় না শতভাগ, কঠিন বাস্তবতাকে পুঁজি করেই লড়ে যেতে হয়। এটা আসলে অভ্যাস হয়ে গেছে যে 2010 সাল থেকে যখন আমি আন্ডার 15 প্রথম বোর্ডের আন্ডারে কোন ট্যুর করি, তখনই আমার ব্যাকে প্রবলেম ছিল এবং একটা ফিলিংস সিটি ক্লাব মাঠে তখন একটা প্র্যাকটিস ম্যাচ হয়, ওইখানে ড্রাইভ দিতে গিয়ে আমার এই যে রিস্টে ফ্র্যাকচার, আমি বুঝতে পারি নাই। তো আসলে আমার যাত্রাতে আসলে এভাবে, তো কিছু করার নাই, প্রত্যেকটা প্লেয়ার সমান না। গেল কয়েক সিরিজ কিংবা বিশ্বকাপের বিশ্বমঞ্চ বাংলাদেশের কাছে কাবু ওয়েস্ট ইন্ডিজ। জানুয়ারিতে ক্যারিবীয়রা আসছে বাংলাদেশ সফরে। ওদের বিপরীতে টাইগারদের ফেভারিট হিসেবে মানছেন সাইফুদ্দিন। ওয়ার্ল্ড কাপে বা আমরা ট্রাইনেশন দেশের বাইরে যেটা প্রথমবার মতো জিতলাম, ইভেন আমরা 2018-তে হোম সিরিজ খেললাম, 3 দেখায় আমরা জিতেছিলাম। এটা মনে করে আমি ফেভারিট বললাম। আর টেস্ট আরিফুল ইসলাম, নিউজ 24। অনেক এক্সপেরিয়েন্স প্লেয়ার। এশিয়ান ফুটবল কনফেডারেশনের লাইসেন্স পেল বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। 2021 আসরের জন্য এএফসির লাইসেন্স মিলছে বাংলাদেশের 4টি ক্লাবের হাতে। বর্তমান প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের পাশাপাশি আছে আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব। আবেদন করা সত্ত্বেও লাইসেন্স পায়নি দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 13টি ক্লাবের মধ্যে থেকে 6টি ক্লাব আবেদন করেছিল এএফসির বরাবর। চলতি বছরের মার্চ মাস দেশে প্রথম করোনা শনাক্ত হবার পর থমকে যায় গোটা দেশ। আতঙ্ক আর বিষণ্ণতা ছড়ায় চারিপাশে। সংক্রমণ রুখতে ঘরবন্দি হয় মানুষ, বন্ধ হয় সকল কর্মপ্রতিষ্ঠান। সে তালিকায় ওঠে শিল্প সংস্কৃতি অঙ্গনের নামও। শুকুন আমিরকে সঙ্গে নিয়ে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। দেশে যখন করোনার জোয়ার, ঠিক তখন শিল্প সংস্কৃতি অঙ্গনে শুরু হয় ভাটার টান। সংক্রমণ ঠেকাতে গেল মার্চে অন্যান্য সব কিছুর মতন বন্ধ হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং মহিলা সমিতির মিলনায়তন। বন্ধ হয়ে যায় প্রদর্শনীর গ্যালারিও। চিত্রকর্মে সজ্জিত থাকা এক একটি কোণে যেন বাসা বাঁধে গুমট অন্ধকার। মিডিয়া পাড়াতেও ছিল একই হাল। চলমান কাজের মাঝপথেই বন্ধ হয় সব শুটিং, তালা লাগে প্রেক্ষাগৃহেও। ফলে মুখ থুবড়ে পড়ে চলচ্চিত্র অঙ্গন। পঞ্জিকার নিয়ম মেনে রবি রশ্মির উষ্ণতা বাংলার নতুন বছরকে স্বাগত জানালেও মহামারীর বিষণ্ণতায় ছেয়ে যায় রমনা, টিএসসি আর চারুকলা রাঙিনা। শাহবাগের করিডরে জমে না মঙ্গল শোভাযাত্রার আসর। এমনকি বাংলা সংস্কৃতির ধারক ছায়ানত হয়ে পড়ে নীরব। এই নীরবতার বাতাস বয় বইয়ের দুনিয়াতেও। বন্ধ হয়ে যায় পাঠকদের আনাগোনা, থেমে যায় বই আড্ডার ঝড়। সবারই অপেক্ষা করোনা থেকে মুক্তির, যার পর খুলবে চিরায়ত সংস্কৃতির দুয়ার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।